ওই যে শুনতে পাচ্ছেন জনগণের কণ্ঠস্বর, ওই জনরবই আসল ব্যাপারটা চাপা পড়ে থাকতে দেবে না। আপনার সামনে একটাই অসুবিধা ছিল, তা হলো দুজন পৃথক ভদ্র মহিলার সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা। ব্যাপারটা ঠিক তা নয়, কিন্তু মানে মামির সম্বন্ধে এই মন্তব্যটা। ওর মামি অর্থাৎ মিসেস বাগচি এত সভ্য, ভদ্র, সম্মানীয় মহিলা। তাহলে আপনারা এখনো কিছুই শোনেননি? উনি মারা গেছেন। হয়ে গেছে, হয়ে গেছে, আমার বুদ্ধির দফারফা হয়ে গিয়েছে। বুঝলে কপিল, আমার মতো একটা নিরেট আহাম্মক আর বোধহয় জন্মায়নি। বাবু, ওই মিসেস বাগচি নামে এক ভদ্রমহিলা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। মিসেস বাগচি এসে ঘরে ঢুকলেন। রোগা ফ্যাকাশে, প্রায় 50-এর কাছাকাছি বয়স, অতি সাধারণ চেহারার এক ভদ্রমহিলা, তবে পোশাকের ব্যাপারে ভীষণ পরিপাটি। হাতে দুগাছা মোটা ছুরি, গলা ভর্তি একটা সোনার হার, আর পরনের শাড়িটাও বেশ দামি। মনে হয় সম্ভ্রান্ত কোনো পরিবারের মহিলা উনি। ভদ্রমহিলা ঘরে ঢুকে খুব জড়সড় হয়ে দাঁড়িয়েছিলেন। ওর বিব্রত অবস্থা থেকে ছত্রপতি এগিয়ে এসে সাদর অভ্যর্থনা জানিয়ে বলে উঠল, আসুন ম্যাডাম, এই চেয়ারটায় এসে বসুন। আমার নাম ছত্রপতি, আর এই যে আমার বন্ধু কপিল। বলুন, আপনার জন্য আমরা কি করতে পারি? ভদ্রমহিলা চেয়ারে বসে রইলেন চুপ করে বেশ খানিকক্ষণ। নিজের আঙুলগুলো নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন উনি। লক্ষ্য করলাম ওর মুখটা আস্তে আস্তে লাল হয়ে উঠছে। ছত্রপতি আবার খুব নরমভাবে ওকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আমি কি কোনো ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারি? ভদ্রমহিলা এবার একটু সাহস পেয়ে বলতে শুরু করলেন, হ্যাঁ, মানে ব্যাপারটা কি জানেন মিস্টার ছত্রপতি, আমি পুলিশকে এই ব্যাপারটা একেবারে জানাতে চাই না। একটা ঘটনা আমাকে একটু বেশি ভাবিয়ে তুলছে, কিন্তু শেষ পর্যন্ত আমাকে। ভদ্রমহিলা হঠাৎ চুপ করে গেলেন। ছত্রপতি ওনাকে আশ্বাস দিয়ে বলল, আরে, আমার সঙ্গে পুলিশের কোনো রকম সম্পর্ক নেই। আমার অনুসন্ধানের কাজকর্ম একেবারেই ব্যক্তিগত ও গোপন। ছত্রপতির শেষের কথাগুলো শুনে ভদ্রমহিলা একটু ধাতস্থ হলেন। হ্যাঁ, আসলে আমিও সেটাই চাইছি। আসলে ব্যাপারটা হলো, আমার মনে কিছুদিন ধরে একটা অত্যন্ত ভয়াবহ দুশ্চিন্তা কাজ করছে। হয়তো বেচারা অম্বরীশকে আমি অন্যায়ভাবেই সন্দেহ করছি, কিন্তু চিন্তাটা কিছুতেই মন থেকে যাচ্ছে না। বিশেষত আজকাল চারিদিকে যে সমস্ত ঘটনা ঘটছে তাতে। মাফ করবেন মিসেস বাগচি, সন্দেহভাজন ব্যক্তি বলতে এখানে কি আপনি আপনার স্বামীকে বোঝাতে চাইছেন? হ্যাঁ। তা ওর ওপর ঠিক কী ধরনের সন্দেহ আপনার হচ্ছে? দেখুন, আমি এসব কথা মুখে উচ্চারণ করতে চাই না, কিন্তু আজকাল চারিদিকে যেসব ঘটছে। আমি এতক্ষণে হতাশ হয়ে ভাবতে শুরু করেছিলাম ভদ্রমহিলা কি আদৌ আসল কথায় ফিরবেন, কিন্তু দেখলাম ছত্রপতির অসীম ধৈর্য। ও আবার আস্তে আস্তে খুব নরমভাবে ভদ্রমহিলাকে বলল, দেখুন, কোনো রকম ভয় কিন্তু পাবেন না, নির্ভয়ে সব কিছু আমাকে খুলে বলুন। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আপনার সন্দেহ যদি অমূলক বলে বোঝা যায়, তাহলে আপনার তাতে কতখানি আনন্দ হবে। তা অবশ্য ঠিক। এরকম একটা অনিশ্চিত মানসিক অবস্থায় থাকার চাইতে যে কোনো একটা কিছু মীমাংসা হয়ে যাওয়াটা খুব দরকার, বুঝলেন মিস্টার ছত্রপতি? আমার সন্দেহ হচ্ছে যে আমাকে বোধহয় বিষ খাওয়ানো হচ্ছে। তা আপনার এরকম সন্দেহ হচ্ছে কেন? এতক্ষণে
মিসেস বাগচির সমস্ত জড়তা আর সংকোচ কেটে গিয়েছে। উনি এক নিঃশ্বাসে সব বিবরণ দিয়ে গেলেন। সবকিছু শোনার পর ছত্রপতিকে কিন্তু একটু চিন্তান্বিতই মনে হলো। ও এবার জিজ্ঞেস করলো, তা আপনার দেখাশোনা করার জন্য কোনো নির্দিষ্ট ডাক্তার আছেন তো? এই যে খাবার খাওয়ার পরেই আপনার পেটে যন্ত্রণা ও শারীরিক অসুস্থতা হয়, এ সম্বন্ধে ওর কি বক্তব্য? উনি তো বলছেন এটা প্রচণ্ড গ্যাস্ট্রাইটিস ছাড়া আর কিছুই নয়, কিন্তু আমি বেশ বুঝতে পারছি উনিও বেশ খানিকটা বিভ্রান্ত হয়েই পড়েছেন। উনি খালি ওষুধ বদলে নতুন ওষুধ দিচ্ছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, বুঝলেন? আপনি কি ডাক্তারবাবুকে আপনার সন্দেহের কথা কিছু জানিয়েছেন? না না মিস্টার ছত্রপতি, না, একদমই নয়। আমাদের শহরে এই ধরনের কথাবার্তা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, খুব তাড়াতাড়ি। তাছাড়া হয়তো আমার রোগটা সত্যি সত্যি গ্যাস্ট্রাইটিস। তবে এটা কিন্তু সত্যি খুব আশ্চর্যের ব্যাপার যে যে সপ্তাহে অম্বরীশ বাড়ি থাকে না, ঠিক তখনই আমি পুরোপুরি সুস্থ থাকি। হ্যাঁ, আমার ননদের মেয়ে মোনালিসাও এটা লক্ষ্য করেছে। তাছাড়া আমাদের বাগানের আগাছা সাফ করার জন্য যে ওষুধটা আছে না, সেটা কখনো ব্যবহার করাই হয় না, অথচ আমাদের মালি সেদিন বলছিল যে ওষুধের বোতলটা নাকি অর্ধেকটা খালি। কথা শেষ করে ভদ্রমহিলা খুব করুণ দৃষ্টিতে ছত্রপতির দিকে তাকালেন। ওকে আশ্বাস দেওয়ার ভঙ্গিতে ছত্রপতি হেসে নিজের নোটবুকটা খুলে ধরল। ঠিক আছে ম্যাডাম, এবার তাহলে কাজের কথায় আসি। আচ্ছা, আপনারা থাকেন কোথায়? কার্শিয়াং শিলিগুড়ি মহকুমা এবং দার্জিলিংয়ের মাঝে একটা ছোট্ট শহরে। ওখানে আপনারা কতদিন ধরে আছেন? 14 বছর। বেশ বেশ। আচ্ছা, বাড়িতে আর কে কে আছেন? আপনাদের বাচ্চা কাচ্চা কটি? আমরা নিঃসন্তান, আমরা স্বামী স্ত্রী দুজনেই থাকি। ওয়েট 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 ওয়েট, একটু আগে আপনার এক আত্মীয়ের কথা বলছিলেন না? হ্যাঁ, কিছুদিন যাবৎ মোনালিসার আচার ব্যবহার কেন জানি না খুব রুক্ষ হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত ও খুব চেঁচামেচি আর রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে শহরের অন্য এক প্রান্তে ঘর ভাড়া করে রয়েছে। তারপর থেকে আর ওর সঙ্গে আমার দেখা হয়নি। আবির প্রায়ই বলেন মোনালিসাকে এভাবে তার নিজের খেয়াল খুশি মতো চলতে দেওয়া কখনোই উচিত নয়। এই আবিরটি কে? মিসেস বাগচি হঠাৎ আবার একটু বিব্রত হয়ে পড়লেন। একটু আমতা আমতা করে উনি বললেন, উনি মানে নিছকই আমাদের পারিবারিক এক বন্ধু, খুব চমৎকার স্বভাবের এক তরুণ বলতে পারেন। হ্যাঁ, তা আপনার ননদের মেয়ে মানে ভাগ্নির সঙ্গে কি ওর কোনো বিশেষ সম্পর্ক আছে নাকি? আরে না না, একেবারেই নয়। ছত্রপতি এবার নিজের দুই ভুরুর মধ্যে টোকা মারতে মারতে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনাদের বৈষয়িক অবস্থাটা নিশ্চয়ই বেশ ভালো? হ্যাঁ মিস্টার ছত্রপতি, আমাদের পয়সা কড়ির কোনো অভাবই নেই, বরং আমাদের অবস্থা বেশ ভালোই বলা যায়। টাকা পয়সা নিশ্চয়ই মিস্টার বাগচির কাছেই সব থাকে, বিষয় সম্পত্তিও ওরই নামে। হ্যাঁ, এটা ঠিক যে আমার নিজের নামে কিছুই নেই। শুনুন ম্যাডাম, আমাদের বাস্তব অবস্থাটা মেনে নিতেই হবে। এরকম কাজের পেছনে নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য তো থাকে। কোনো কারণ ছাড়া আপনার স্বামী আপনাকে শুধু শুধু বিষ খাওয়াতে যাবেনই বা কেন? আচ্ছা, এমন কোনো কারণ আছে বলে কি আপনার মনে হয় যাতে আপনার স্বামী আপনাকে একেবারে সরিয়ে দিতে চাইছেন বা পারেন? মিসেস বাগচি এবার বেশ রাগতভাবে জানালেন, ওই যে রঙিন চুলওয়ালি হুৎকা মোটি মেয়েটা আছে, ওর ওখানে কাজ করে। তাকে জড়িয়ে ওর নামে তো অনেক কথাই কানে আসে আমার। আমার স্বামী তো ডেন্টিস্ট, ওকে ওর কাজে সাহায্য করার জন্য নাকি ওই রকম চালাক চতুর একজন মেয়ের দরকার। উনি অবশ্য আমাকে বারবার বলেছেন যে মেয়েটার সঙ্গে তার কোনো রকম অবৈধ সম্পর্ক নেই। আচ্ছা ম্যাডাম, এই আগাছা মারার ওষুধটা কে কিনেছেন? আমার স্বামী বছরখানেক আগে ওটা কিনে এনেছিলেন। আপনার ননদের মেয়েটির আর্থিক অবস্থা কীরকম? এই মাসে 10,000 টাকার আয়ের মতো।
আমি যদি অম্বরীশকে ছেড়ে চলে যাই তাহলে সে বেশ খুশি মনেই ফিরে এসে অম্বরীশের সংসার চালানোর ভার নেবে। তাহলে কি আপনি আপনার স্বামীকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন নাকি? ওর যা খুশিও তাই করে বেড়াবে, সেটা নিশ্চয়ই দিনের পর দিন আমি সহ্য করব না। মিস্টার ছত্রপতি, মেয়েরা এখন আর আগেকার দিনের মতো পুরুষদের কেনা বাঁধি নয়। আপনার এই স্বাধীন সত্তার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি ম্যাডাম। আচ্ছা, আপনি কি আজই কার্শিয়াংয়ে ফিরে যাচ্ছেন? হ্যাঁ, বিকেল 5টার ট্রেনে। ঠিক আছে, আমার এখন হাতে বিশেষ চাপ নেই। আপনার এই ছোট্ট ব্যাপারটা আমি দেখছি। আগামীকাল আমি কার্শিয়াং যাচ্ছি। হ্যাঁ, কপিল আপনার এক দূর সম্পর্কের আত্মীয় সেজে আপনার সঙ্গে দেখা করতে যাবে, আর তার এক খামখেয়ালি পাগলাটে ওই বিদেশি বন্ধু হয়ে সঙ্গে যাব আমি। আর ইতিমধ্যে আপনি হয় নিজের হাতে রান্না করে খাবেন, নয়তো রান্নাটা যেন আপনার চোখের সামনেই হয় সেটার দিকে নজর রাখবেন, কেমন? সেরকম বিশ্বাসী লোক কি আপনার কেউ আছে? হ্যাঁ আছে, আমাদের বাড়ির পরিচারিকা জবা। অত্যন্ত ভালো মেয়ে, ওকে পুরোপুরি বিশ্বাস করা যায়। বাহ, তাহলে তো হয়েই গেল। কালই তাহলে আপনার সাথে মোলাকাত হচ্ছে, কেমন? বলতে বলতে ভদ্রমহিলাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে খুব চিন্তাগ্রস্তভাবে ফিরে এলো ছত্রপতি। ভদ্রমহিলার চাদরে ছোট এক টুকরো সুতো খসে পড়েছিল। ছত্রপতি সন্তর্পণে 2 আঙুল দিয়ে সেটাকে তুলে বাজে কাগজের ঝুড়িতে ফেলে দিল। তারপর আমাকে জিজ্ঞেস করলো, কপিল, এই কেসটা সম্বন্ধে তোমার কি মনে হয়? হ্যাঁ, খুবই খারাপ একটা ব্যাপার। এটা তুমি ঠিকই বলেছো ভায়া। আমার তো মনে হয় ভদ্রমহিলা যা সন্দেহ করছেন সেটা ঠিকই। যাই হোক, এই কেসটার উপর আমাদের খুব কৌতূহল জেগেছে। আচ্ছা কপিল, মিসেস বাগচি ওর স্বামীর উপর ঠিক কীরকম মনোভাব পোষণ করেন বলে তোমার মনে হলো? ভয় আর বিশ্বস্ততা, এই দুটোর মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। সাধারণত কোনো মহিলা কিছুতেই তার স্বামী সম্বন্ধে কোনো অভিযোগ করতে চায় না, তাতে যাই ঘটুক না কেন। স্বামীর ওপর বিশ্বাস তার কিছুতেই যেতে চায় না। এখানে আবার অন্য একজন মহিলা ঢুকে পড়েছে কি না, তাই ব্যাপারটা আরো জটিল হয়ে উঠেছে। ঠিক আছে, বুঝলাম। ঈর্ষা অনেক সময় প্রেমকে ঘৃণায় রূপান্তরিত করে দেয়, কিন্তু এখানে কি তাই ঘটেছে? না, ঘৃণা যদি এখানে থাকতোই তাহলে ভদ্রমহিলা কি করতেন? নিশ্চয়ই উনি গিয়ে পুলিশেই খবর দিতেন, আমাকে নয়। ভদ্রমহিলা তখন চাইতেন যেন ব্যাপারটা লোক জানাজানি না হয়। একটা কেচ্ছা কেলেঙ্কারি চাউর হতে স্বামীর বদনাম রটে। না হে কপিল, হচ্ছে না, একটু মাথা খাটাও। উনি আমার কাছেই বা এলেন কেন? তার সন্দেহটা যে মিথ্যা তা প্রমাণ করার জন্য, না তার উল্টোটা? উনি কি সবটাই অভিনয় করে গেলেন, নাকি সত্যিই উনি সমস্যায় পড়েছেন? আমার তো ভদ্রমহিলাকে খাঁটি বলেই মনে হলো, আর সেই জন্যই আমি এই ব্যাপারটায় এত উৎসাহ দেখাচ্ছি। যাক, আচ্ছা কার্শিয়াংয়ে যাওয়ার ট্রেন কটায় আছে সেটা একবার দেখে নাও তো। May I have your attention please? 1, 2, 0, 4. রাত 11:20 নাগাদ পদাতিক এক্সপ্রেস ধরে আমরা রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। প্রায় 10টা নাগাদ আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলাম। সেখান থেকে পুনরায় ট্রেন ধরে দুপুর 2:50 নাগাদ কার্শিয়াং স্টেশন। একটা হোটেলে জিনিসপত্র রেখে অল্প কিছু খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মিসেস বাগচির বাড়ির দিকে। সামনে সুন্দর একটা বাগান সহ বেশ ছিমছাম বাড়িটা। এই রকম সুন্দর পরিবেশে যে কোনো রকম হিংসাত্মক ঘটনা ঘটতে পারে তা বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না। ছত্রপতি কলিং বেল বাজালো। বেশ খানিকক্ষণ পর একটি পরিচারিকা এসে দরজা খুলে দিল। মেয়েটার চোখ দুটি লাল, তখনও ফোঁপাচ্ছে সে,
বোঝাই গেল বেশ খানিকক্ষণ ধরে কান্নাকাটি করছিল মেয়েটি। আমরা মিসেস বাগচির সঙ্গে দেখা করতে এসেছি, ভেতরে যেতে পারি কি? তাহলে আপনারা এখনো কিছুই শোনেননি? উনি মারা গেছেন। আজ খানিকক্ষণ আগেই সব শেষ হয়ে গিয়েছে। হঠাৎ বাজ পড়লেও বোধহয় এত চমকে যেতাম না। অনেকক্ষণ হতবাক হয়ে থেকে শেষ পর্যন্ত আমি জিজ্ঞেস করলাম, কি করে মারা গেলেন উনি? কি হয়েছিল? মেয়েটি চট করে একবার পিছন দিকে তাকিয়ে তারপর উত্তর দিল, সে কথা আর কি বলবো। বাড়িতে যদি আর কেউ থাকতো তাহলে আমি এই মুহূর্তেই আমার জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে চলে যেতাম, কিন্তু ওর মৃতদেহ নির্জন বাড়িতে ফেলে রেখে আমি কিছুতেই কোথাও যাব না। আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাই না, কিন্তু সবাই জানে আসলে কি ঘটেছে। সারা শহরে তো ঠিকই পড়ে গিয়েছে। আবির যদি স্বরাষ্ট্র বিভাগে এই বিষয়ে কিছু না জানান তাহলে তার বদলে অন্য কেউ না কেউ নিশ্চয়ই জানাবে। আমি আজ সন্ধেবেলা নিজের চোখে দেখেছি কর্তা তাক থেকে আগাছা মারবার বোতলটা নামাচ্ছেন। আমাকে দেখে তো উনি দারুণ চমকে গেলেন। গিন্নিমার খাবারও তো সেই কখন থেকে কাছের একটা টেবিলের ওপর রাখা ছিল। না, যতক্ষণ আমি এই বাড়িতে আছি ততক্ষণ আমি আর একটা কথাও বলবো না, তাতে আমার যা হবার হয় হোক। আচ্ছা, তোমার গিন্নিমাকে শেষ সময় যে ডাক্তারবাবু দেখেছিলেন তার নাম কি? কোথায় থাকেন তিনি? ডাক্তারবাবুর নাম পি ব্যানার্জি। এই রাস্তাটা যেখানে গিয়ে বাঁক নিয়েছে সেখানে গিয়ে দ্বিতীয় বাড়িটাই ওর। ছত্রপতি এবার হঠাৎ পিছন ফিরে হাঁটতে লাগলো। ওর চোখ মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, ঠোঁট দুটো কাঁপছিল। নিজের তালুতে সজোরে একটা ঘুষি মেরে ও বলে উঠল, জড়বুদ্ধি, মাথা মোটা কোথাকার। হয়ে গেছে, হয়ে গেছে, আমার বুদ্ধির দফারফা হয়ে গিয়েছে। বুঝলে কপিল, আমার মতো একটা নিরেট আহাম্মক আর বোধহয় জন্মায়নি। স্রেফ আমার গাফিলতির জন্যই একটা মানুষের প্রাণ চলে গেল। উফ 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 উফ। আর সে একরকম মানুষ না যে কি বাঁচার আশায় আমার কাছে ছুটে এসেছিল। হ্যাঁ, আমি স্বপ্নেও ভাবিনি যে এত তাড়াতাড়ি কোনো কিছু ঘটবে। সত্যি বলতে কি, এরকম চরম কিছু যে আদৌ ঘটবে তাই বিশ্বাস করিনি আমি। ওফ 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 শিট! এই যে আমরা ডাক্তারবাবুর বাড়ি পৌঁছে গিয়েছি। দেখা যাক ইনি আবার কি বলেন। চলো। নানা গল্পে গ্রামের ডাক্তারদের যেরকম বর্ণনা থাকে, ডক্টর ব্যানার্জির চেহারাটি অবিকল সেই রকমের। উনি আমাদেরকে খুব আন্তরিকভাবেই অভ্যর্থনা জানালেন বটে, কিন্তু আমাদের আসল উদ্দেশ্যের কথা জানতে পেরে ওনার ফর্সা মুখটা রাগে একেবারে টকটকে লাল হয়ে গেল। উনি বেশ উত্তেজিতভাবেই বলে উঠলেন, এটা একটা নিছক ষড়যন্ত্র, যত সব বাজে কথা। আরে কেসটা তো আমার হাতেই ছিল নাকি? মিসেস বাগচির রোগটা ছিল একেবারে পুরো গ্যাস্ট্রাইটিস, আর কিছুই নয়। এই শহরটা হচ্ছে যত উটকো গুজবের জন্মভূমি। একপাল বাচাল মহিলা আছে শহরে, তারাই একসঙ্গে গল্পের আড্ডায় বসে দুনিয়ার গাল গল্প আর কুৎসা তৈরি করে ছড়ায়। এক বোতল আগাছা মরার ওষুধকেও মানুষ মরা বিষ বলে রটায়। সত্যি কি দারুণ কল্পনা শক্তি এদের। আমি অম্বরীশ বাগচিকে ভালো করেই চিনি। একটা পুরো কুকুরকে বিষ খাওয়ানো ওর পক্ষে সম্ভব নয়। তাছাড়া শুধু শুধু নিজের স্ত্রীকে ও খুন করতে যাবেই বা কেন বলুন তো? কিন্তু ডাক্তারবাবু, একটা ব্যাপার তাহলে বোধহয় আপনি জানেনই না। এরপর মিসেস বাগচির সঙ্গে আমাদের সাক্ষাৎকার, ওর স্বামী সম্পর্কে সন্দেহ, এ সমস্ত কাহিনী ছত্রপতি ডাক্তার ব্যানার্জিকে খুলে বলল। সব শুনে ডাক্তারবাবুর মুখের চেহারা যা হলো তা লিখে বোঝানো যাবে না। শেষ পর্যন্ত উনি হতাশভাবে বলে উঠলেন, হায় ভগবান, এসব কি কাণ্ড! তা মিসেস বাগচি আমার কাছে এত সব ব্যাপার খুলে বললেন না কেন? বোধহয় সব শুনেই আপনি ওকে বিদ্রূপ করবেন সেই ভয়। না না, বিদ্রূপ কেন করব? আমি কখনো কোনো ব্যাপারে বন্ধ মন নিয়ে চিন্তাই করি না। ছত্রপতি ওর দিকে তাকিয়ে একটু মুচকি হাসল শুধু। বেশ বোঝা যাচ্ছিল ডাক্তার ব্যানার্জি খুবই বিচলিত হয়ে পড়েছেন।
যদিও বাইরে তিনি সেটা একেবারেই প্রকাশ করতে চাইছেন না। এরপর ওর কাছ থেকে বিদায় নিয়ে হোটেলে ফিরে এসে ছত্রপতি হো হো করে হেসে উঠল। এক গুঁয়ে গাধা কোথাকার। যেহেতু ও বলেছে যে মিসেস বাগচির গ্যাস্ট্রাইটিস রয়েছে, অতএব অন্য কোনো কিছু হতেই পারে না। যাই হোক, ভদ্রলোক এখন খুবই অস্বস্তির মধ্যে আছেন। সে না হয় হলো, কিন্তু এরপর আমরা কি করব? কি আবার করব? কাল কলকাতায় ফিরে গিয়ে এখানকার পরিস্থিতির দিকে নজর রাখবো, আবার কি। বলা বাহুল্য, ওর কথা শুনে খুবই হতাশ হলাম। যদি এরপরে আর কোনো কিছুই না ঘটে, তাহলে কি করবে তুমি? আরে না হে না, অনেক কিছুই ঘটবে এরপরে। এ তো সবে শুরু। আরে এই তো সবে ঘটনার শুরু। আগে আগে দেখিয়ে হোতা হে ক্যা। পরের দিন ট্রেনে চড়ার আগে ছত্রপতি আমাকে নিয়ে তাড়াতাড়ি মিসেস বাগচির ননদের মেয়ে মোনালিসার সাথে একবার দেখা করতে গেল। দেখলাম মোনালিসা বেশ রূপসী। আমরা যখন গেলাম তখন মোনালিসা বেশ লম্বা সুপুরুষ এক তরুণ ভদ্রলোকের সঙ্গে কথা বলছিল। ছত্রপতির কাছ থেকে সব শুনে মোনালিসা আন্তরিকভাবে বলে উঠল, বেচারি মামি, সত্যি বড় দুঃখের ব্যাপার ঘটে গেল। আমি অত বেশি রেগে গিয়ে ওর কাছ থেকে চলে না এলেই পারতাম। মোনালিসা যার সঙ্গে কথা বলছিল তার নাম আবির রয়। আবির এবার মন্তব্য করল, না না মোনালিসা, এই কথা কেন বলছো? তুমিও তো অনেক কিছুই সহ্য করেছো। তা হয়তো সত্যি, কিন্তু আমি বুঝি যে আমার মেজাজটাও খুব চড়া। মামি বোকার মতো ব্যবহার করেছিল, এটা ঠিকই, কিন্তু আমার উচিত ছিল পুরো ব্যাপারটাই হেসে উড়িয়ে দেওয়া। মামি যে মনে করতো মামা ওর খাবারে বিষ দিচ্ছে, এইটা অবশ্য একেবারেই অর্থহীন চিন্তা। খাবার খাওয়ার পরেই মামির শরীর খারাপ হয়ে পড়তো, এটা অবশ্য ঠিক। কিন্তু আমি নিশ্চিত যে এই অসুস্থতার আসল কারণ হলো মামির ওই সব উল্টোপাল্টা মানসিক উদ্বেগ। মামি যেন ধরেই নিত যে ও শরীর খারাপ হবেই। পুরো ব্যাপারটাই সম্পূর্ণ মনস্তাত্ত্বিক। আচ্ছা, আপনি ওর ওপর এত রেগে গিয়েছিলেন কেন? মোনালিসা একটু দ্বিধাগ্রস্তভাবেই আবিরের দিকে তাকালেন। আবিরও ওর মনোভাব বুঝতে পেরে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল, আমি এখন চলি মোনালিসা, সন্ধেবেলা দেখা হবে। আবির বিদায় নেওয়ার পর ছত্রপতি মোনালিসাকে জিজ্ঞেস করল, আপনার বাগদত্ত, তাই না? মিস মোনালিসা একটু লাল হয়ে উঠে স্বীকার করলেন যে ঘটনাটি তাই। তার সঙ্গে সঙ্গে উনি এটাও স্বীকার করলেন মামির সঙ্গের মনোমালিন্যের কারণও সেই ব্যাপারটি। অর্থাৎ উনি এই বিয়ের ব্যাপারে রাজি ছিলেন না? ব্যাপারটা ঠিক তা নয়, কিন্তু মানে মামির সম্বন্ধে এই মন্তব্যটা করতে খুবই খারাপ লাগছে বটে, কিন্তু ব্যাপারটা খুলে না বললে আপনি কিছু বুঝতে পারবেন না। মামি আবিরের প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছিল। সে কি? ঠিক তাই, কিন্তু এটা একেবারে অতি অদ্ভুত একটা ব্যাপার নয় কি? মামির বয়স 50-এরও বেশি, আর আবিরের বয়স এখনও 30ও পেরোয়নি। ব্যাপারটা শেষ পর্যন্ত এমন একটা বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে দাঁড়ালো যে আমাকে বাধ্য হয়ে মামির সঙ্গে এই বিষয়ে কথা বলতে হলো। আমি ওকে খোলাখুলি জানালাম যে আবির ওকে নয়, আমাকেই চায়। কিন্তু মামি আমার কথা তো বিশ্বাস করলেনই না, উল্টে আমার সঙ্গে এমন রূঢ় ও অপমানজনক ব্যবহার করলেন যে আমিও আর নিজের মেজাজ ঠিক রাখতে পারলাম না, পাল্টা রাগারাগি করলাম। বেচারি মামি, এখন আমার মনে হচ্ছে ওর মানসিক ভারসাম্যটাই বোধহয় তখন একেবারেই নষ্ট হয়ে গেছিল। আমারও তাই মনে হয়। যাই হোক, আপনার সঙ্গে কথা বলে অনেক কিছু জানা গেল। এখন আমার কাছে পুরো ব্যাপারটাই অনেকখানি পরিষ্কার হয়ে গিয়েছে। রাস্তায় নেমে বেশ খানিকটা এগিয়ে এসে একটু অবাক হয়ে দেখলাম যে আবিরবাবু আমাদের জন্য অপেক্ষা করছেন। আমাদের সঙ্গে দেখা হওয়া মাত্রই আবির বলে উঠল, দেখুন, মোনালিসা আপনাদেরকে কি বলেছে তা তো আমি বুঝতেই পারছি, কিন্তু আমি কি করতে পারি বলুন?
আমি তো নিজে থেকে ইচ্ছে করে কোনো কিছুতে জড়িয়ে পড়িনি। প্রথমটায় তো আমি কিছুই বুঝতে পারিনি, বরং ভেবেছিলাম যে ভদ্রমহিলা বোধহয় আমাকে আর মোনালিসাকে সাহায্য করবার জন্যই এত ঘনিষ্ঠতা করছেন। যাই হোক, পুরো ব্যাপারটাই আমার কাছে খুব অস্বাভাবিক ও অপ্রীতিকর বলে মনে হয়েছে। মিস মোনালিসার সঙ্গে আপনার বিয়েটা কবে হচ্ছে? এই তো শিগগিরই হওয়ার কথা। মিস্টার ছত্রপতি, আপনাকে আমি খোলাখুলি কয়েকটা কথা বলতে চাই। মোনালিসা চাইতে আমি এই ব্যাপারটা সম্বন্ধে অনেক বেশি খবর রাখি। মোনালিসা মনে করে ওর মামা একেবারে নির্দোষ, কিন্তু আমি তা মনে করি না। তবে এটা আপনাকে আমি জানাচ্ছি যে আমি এই ঘটনাটা নিয়ে একটা কথাও কাউকে বলবো না। আর যাই হোক, আমি নিশ্চয়ই চাইবো না যে আমার খুড় শ্বশুরমশাই খুনের অপরাধে ধরা পড়ে ফাঁসি যান। কিন্তু আপনি আমাকেই বা এসব কথা কেন বলছেন? কারণ আমি আপনার নাম শুনেছি আর জানি যে আপনি ওর বিরুদ্ধে হয়তো একটা মামলা শুরু করতে পারবেন। কিন্তু আপনাকে আমি জিজ্ঞেস করছি, তাতে লাভটা কি হবে? ওই মৃতা ভদ্রমহিলার তো আর তাতে কোনো লাভ হবে না। মধ্যিখান থেকে ওর উপর একটা বদনামের বোঝাই চেপে যাবে। আর এই অপযশ বা কলঙ্ক রটার ভয়টাই ওই ভদ্রমহিলার ছিল খুব বেশি রকমের। এখন সেরকম কিছু হলে মরেও ভদ্রমহিলা শান্তি পাবেন না। মনে হয় আপনি বোধহয় ঠিকই বলছেন। তাহলে আপনি চাইছেন যে পুরো ব্যাপারটাই আমি চেপে যাই, তাই না? ঠিক তাই। আমি স্বীকার করছি যে আমি খুব স্বার্থপরের মতন কথা বলছি। আমাকেও তো নিজের ভবিষ্যৎটা দেখতে হবে নাকি? আমি জামা কাপড় তৈরি করার একটা ব্যবসা সবে জমিয়ে তুলতে শুরু করেছি, বুঝলেন না? আমরা সকলেই স্বার্থপর আবির, তবে সবাই সেটা স্বীকার করে না। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার কথা মতোই চলব। কিন্তু একটা কথা আপনাকে খোলাখুলি জানিয়ে দিচ্ছি, ব্যাপারটা কিন্তু শেষ পর্যন্ত আপনি চাপা দিয়ে কিন্তু রাখতে পারবেন না। কেন পারবো না? ছত্রপতি মুখে কিছু না বললেও একটা আঙুল তুলে দেখালো। সেদিনটা ছিল ওখানকার হাটবার। আর আমরা বাজারের সামনের রাস্তা দিয়েই যাচ্ছিলাম। বাজারের ভিতর থেকে বহু লোকের একসঙ্গে কথা বলার একটা চাপা গুঞ্জন শোনা যাচ্ছিল। ছত্রপতি বলে উঠল, ওই যে শুনতে পাচ্ছেন জনগণের কণ্ঠস্বর? ওই জনরবই আসল ব্যাপারটা চাপা পড়ে থাকতে দেবে না। ট্রেনে উঠে ছত্রপতি পকেট থেকে একটা ছোট আয়না চিরুনি বের করে নিজে সযত্নে রক্ষিত গোপজোড়াকে সমান করতে লাগলো। কি হে, কেমন বুঝলে ব্যাপারখানা? বেশ মজার, তাই না? কি জানি, আমার তো পুরো ব্যাপারটাই খুব জঘন্য মনে হচ্ছে। তাছাড়া কোনো রহস্যের ছিটেফোঁটাও তো আমি এর মধ্যে খুঁজে পাচ্ছি না। ঠিক বলেছ কপিল, ব্যাপারটার মধ্যে আদৌ কোনো রহস্যই নেই। তবে মিস মোনালিসার কথাবার্তার মধ্যে কিছু একটা রহস্যময়তা আছে, বিশেষ করে ওর মামির অস্বাভাবিক প্রেম কাহিনীটুকু। ওর মামি অর্থাৎ মিসেস বাগচি এত সভ্য, ভদ্র, সম্মানীয়া মহিলা, অথচ এই প্রেমের কাহিনীটা মোটেই কিন্তু গোলমেলে নয়। কেন, প্রায় প্রত্যেক দিনই খবরের কাগজে পড়ছো না? মধ্যবয়সী কোনো ভদ্রমহিলা 20 বছর ঘর সংসার করবার পর এবং ঘরভর্তি ছেলেপুলের মা হওয়া পরেও নিজের থেকে অনেক কম বয়সী এক যুবকের হাত ধরে ঘর ছেড়ে চলে গিয়েছে। কপিল, মেয়ে জাতটাকে হয়তো তোমার ভালো লাগে, কিন্তু সত্যি বলতে তাদের মনস্তত্ত্ব সম্পর্কে তুমি প্রকৃতভাবে কতটা জানো? মেয়েদের জীবনের বেলা যখন বিকেলের দিকে ঢলে পড়ে, তখন তাদের শেষবারের মতো জীবনে দারুণ রোম্যান্টিক বা উত্তেজক কোনো কিছু একটা করবার দুর্দমনীয় একটা আকাঙ্ক্ষা জাগে। মিসেস বাগচির মতো একজন সম্ভ্রান্ত স্ত্রীলোকও তার ব্যতিক্রম নন। তার মানে তুমি বলতে চাইছো? বুঝলে কপিল, কোনো চালাক চতুর লোকের পক্ষে একজন ভদ্রমহিলার ওই রকম মানসিক অবস্থার পুরোপুরি সুযোগ নেওয়াটা খুবই সহজ। কি জানি, তোমার কথাই হয়তো ঠিক। আবির আর ডাক্তার ব্যানার্জি, এ দুজনকেই তো অম্বরীশ বাগচি হাত করে ফেলেছিল দেখছি। সত্যি
একবার ভদ্রলোককে দেখতে ইচ্ছে করছে। এতে আর অসুবিধাটা কোথায়? দাঁতের রোগী সেজে পরের ট্রেনেই ফিরে যাওয়া। আচ্ছা ছত্রপতি, তুমি এই ঘটনাটাকে যে এত বেশি আকর্ষণীয় মনে করছো, তা কেন? আমার জানতে খুব ইচ্ছে করছে। বুঝলে কপিল, তোমার কোনো একটা মন্তব্যই কিন্তু আমার এই আকর্ষণটার কারণ। তুমি ভালোভাবে বলে দিয়েছো। আচ্ছা, তোমার মনে আছে মিসেস বাগচির সেই পরিচারিকাটি সম্বন্ধে তুমি মন্তব্য করেছিলে যে যে মেয়ে কোনো কথাই বলতে চায় না বলে প্রথমে জানালো, সেই কিন্তু শেষ পর্যন্ত অনেক বেশি কথাই বলে ফেললো। তাই নাকি? দেখো, আমি সত্যিই বুঝতে পারছি না কেন যে তুমি মিস্টার অম্বরীশ বাগচির সঙ্গে দেখা করার কোনো চেষ্টাই করলে না। হে বন্ধু আমার, আমি তোমার কাছে ঠিক 3 মাস সময় চেয়ে নিচ্ছি, ঠিক 3 মাস। তারপরেই তুমি দেখবে তোমার লোক তার উপযুক্ত জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ আসামির কাঠগড়ায়। এবার কিন্তু প্রথমটায় আমার মনে হয়েছিল ছত্রপতির ভবিষ্যৎবাণী শেষ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হতে চলেছে। দিনের পর দিন কেটে যেতে লাগলো, কিন্তু আমাদের সেই বাগচির কেসটা সম্বন্ধে আর কিছুই শোনা গেল না। ঘটনার কথা প্রায় ভুলে যেতে বসেছি। এমন সময় হঠাৎ একদিন কাগজে পড়লাম যে কার্শিয়াং রহস্যর কাহিনী প্রতিটা খবরের কাগজের প্রথম পাতাতে খবর হয়ে উঠেছে। দেখা গেল মিসেস বাগচির মৃত্যুকে ঘিরে যে সমস্ত গুজব ছড়িয়েছিল তা কখনোই পুরোপুরি থেমে যায়নি। এরপর জানা গেল বিপত্নিক অম্বরীশ বাগচি তার সেক্রেটারিকে বিয়ে করতে চলেছেন। তখন রাস্তাঘাটে, হাটে বাজারে সর্বত্র এই ব্যাপারটা নিয়ে আলোচনার ঝড় বইতে লাগলো। শেষ পর্যন্ত স্বরাষ্ট্র সচিবের কাছে নাগরিকদের তরফ থেকে একটা দরখাস্ত গেল। মিসেস বাগচির দেহাবশেষ পোস্টমর্টেম ল্যাবরেটরি থেকে বের করে আবার ময়নাতদন্ত করার আদেশ দেওয়া হলো। ময়নাতদন্তে মৃতার দেহাবশেষ থেকে প্রচুর পরিমাণে আর্সেনিক বিষের খোঁজ পাওয়া গেল। মিস্টার অম্বরীশ বাগচি স্ত্রীকে হত্যা করার অভিযোগে গ্রেপ্তার হলেন। মামলা শুরু হওয়ার প্রথম দিন থেকেই ছত্রপতি আর আমি প্রতিদিনই আদালতে হাজির থাকতাম। যেভাবে সাক্ষ্য প্রমাণের ব্যাপারগুলো চলবে বলে আমরা ভেবেছিলাম, ঠিক সেইভাবেই ঘটনা প্রবাহ বয়ে চলতে লাগল। ডক্টর ব্যানার্জি স্বীকার করলেন যে আর্সেনিক বিষ প্রয়োগের লক্ষণগুলোকে অনায়াসেই গ্যাস্ট্রাইটিস বলে ভুল হতে পারে। মিসেস বাগচির পরিচারিকা অর্থাৎ জবা হাউমাউ করে অনেক কিছু বলে গেল। তার অনেক বক্তব্য অগ্রাহ্য করা হলেও তার সাক্ষ্যটাও কিন্তু মিস্টার বাগচির বিরুদ্ধেই গেল। মিস মোনালিসা সাক্ষ্য দিল যে মিসেস বাগচি যতবার তার স্বামীর তৈরি খাবার খেতেন ততবারই তার শরীরের অবস্থা খারাপ হয়ে পড়ত। আবির রয় জানালেন যে মিসেস বাগচি যেদিন মারা যান সেদিন তিনি আকস্মিকভাবে ওদের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। মিস্টার বাগচি রান্নাঘরের তাকে আগাছা মারার বোতলটা তুলে রাখছেন এবং তার খুব কাছেই একটা টেবিলের ওপর মিসেস বাগচির খাবার তৈরি করে রাখা আছে। এরপর মিস্টার বাগচির সেক্রেটারি মিস মল্লিকা কাঁদতে কাঁদতে এবং ফোঁপাতে ফোঁপাতে প্রায় হিস্টেরিয়াগ্রস্ত হয়ে পড়লেন এবং সেই অবস্থায় তিনি সাক্ষী দিলেন যে তার সঙ্গে তার মনিবের একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। মিস্টার বাগচি কথা দিয়েছিলেন যে তার স্ত্রীর তেমন কিছু ঘটে গেলে তিনি মিস মল্লিকাকে বিয়ে করবেন। বাগচির তরফ থেকে তখন কোনো জবাব দেওয়া হলো না এবং তাকে উচ্চতর আদালতে বিচারের জন্য পাঠানো হলো। আদালত শেষ হওয়ার পর আবির রয় হাঁটতে হাঁটতে আমাদের সঙ্গে হোটেল পর্যন্ত এলো। দেখলে তো আবির, আমার কথাই ঠিক হলো। জনগণের কণ্ঠস্বরই শেষ পর্যন্ত জয়ী হলো। এই কেসটাকে আর তারা চেপে রাখতে দিল না। হ্যাঁ, আপনার কথাই ঠিক হলো। তা মিস্টার বাগচি ছাড়া পেয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা আছে কি?
উনি তো ওর জবাব দেওয়া মুলতবি রেখেছেন। হয়তো আপনাদের চলতি কথা মতো ওর আস্তিনে কোনো তুরুপে তাস লুকোনো আছে। যাকে আবির, আমাদের সঙ্গে ভেতরে চলুন, একটু কথাবার্তা বলা যাক। আবির রয় রাজি হয়ে গেলেন। আমরা 1 কাপ আইসক্রিম ও 2 হুইস্কির অর্ডার দিলাম। টেবিলে বসে ছত্রপতি আবার তার কথা শুরু করলো। বুঝলেন আবির, আমার অবশ্য এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমাদের মিস্টার বাগচির বেঁচে যাওয়ার মাত্র একটি ফাঁকি আমি দেখতে পাচ্ছি। সেটা কি? এই যে এই কাগজটা, আপনি এটায় সই করলেই সেটা হয়ে যাবে। ঠিক জাদুকরের মতো অপ্রত্যাশিতভাবে ছত্রপতি 1 টুকরো লেখা ভর্তি বড় একটা কাগজ বের করে আনলো তার পকেট থেকে। এটা কি? আপনি যে মিসেস বাগচিকে খুন করেছেন তার স্বীকারোক্তি। বাহ, দারুণ আকর্ষণীয় আর চমৎকার চিন্তাধারা তো। না 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 বন্ধুয়ার, আমি মোটেই পাগল নই। আপনি এখানে এসে একটা ছোট্ট ব্যবসা ফেঁদে বসেছিলেন, কিন্তু পয়সা কড়ির অভাবে কিছুই করতে পারছিলেন না। মিস্টার বাগচির আর্থিক অবস্থা ছিল খুবই সচ্ছল। ঘটনাক্রমে ওর ভাগ্নির সঙ্গে আপনার একটা প্রেমের মাখো মাখো সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বিয়ের পরে ভাগ্নিকে মিস্টার বাগচি যে মাসোহারা দেবেন, তাতে তো আপনারা কুলোবে না। তাই আপনি ঠিক করলেন যে প্রেমিকার মামা এবং মামি এই দুজনকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তাহলে তাদের একমাত্র আত্মীয়া আপনার প্রেমিকাই হবে ওদের অগাধ সম্পত্তির মালিক। সত্যি খুব চালাকি করে দারুণ বুদ্ধিমানের মতোই আপনি এগিয়েছিলেন সাদাসিধে মাঝবয়সী মিসেস বাগচির সঙ্গে প্রেমের অভিনয় করে তাকে একেবারে আপনার বশীভূত করে ফেলেছিলেন এবং তার মনে তার স্বামী সম্বন্ধে সন্দেহের বীজ বপন করে দিয়েছিলেন। প্রথমে মিসেস বাগচির কান ভাঙানি দিয়ে মিস্টার বাগচি যে ওকে ঠকাচ্ছেন সেটা ওকে বুঝিয়ে দিলেন। দ্বিতীয়ত, মিসেস বাগচির মনে আপনি এই ধারণাও ঢুকিয়ে দিলেন যে ওর স্বামী ওকে বিষ খাইয়ে মেরে ফেলতে চাইছেন। আপনার সামনে একটাই অসুবিধা ছিল, তা হলো দুজন পৃথক ভদ্রমহিলার সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা। কিন্তু সেটাই যথার্থ আপনার কাছে খুব একটা কঠিন কাজ হয়ে ওঠেনি। আপনি মামিকে বোঝাতেন যে ওর স্বামী যাতে কিছু সন্দেহ না করে, সেই জন্য আপনি ওর ভাগ্নির সঙ্গে ঘনিষ্ঠতার অভিনয় করতেন। কিন্তু এরপরেই ব্যাপারটা ঘটে গেল সম্পূর্ণ অন্যরকম। মিসেস বাগচি আপনাকে কোনো কিছু না বলে আমার সঙ্গে দেখা করতে এলো। ওর উদ্দেশ্য হলো, যদি সত্যি সত্যি ওর স্বামী ওকে বিষ দিচ্ছেন এটা প্রমাণিত হয়, তাহলে উনি স্বামীকে ছেড়ে চলে যাওয়ার একটা ন্যায়সঙ্গত কারণ পাবেন, আর তাহলেই আপনার সঙ্গে মিলিত হতে পারবেন। উনি সত্যি বিশ্বাস করতেন যে আপনি ওকে নিয়ে ঘর বাঁধতে চান, কিন্তু আপনি ছিলেন সম্পূর্ণ অন্য মতলবে। আর আকস্মিকভাবে সেই সুযোগ আপনি পেয়েও গেলেন। মিস্টার বাগচি তার স্ত্রীর জন্য খাবার তৈরি করছেন, এমন সময় আপনি ঘরে ঢুকলেন। চটপট তৈরি খাবারের মধ্যে মারাত্মক পরিমাণে আর্সেনিক মিশিয়ে দিলেন আপনি। কিন্তু একটা জিনিসকেই আপনি হিসাবের মধ্যে রাখেননি, সেটা হলো আমার মানে ছত্রপতির বুদ্ধি। এক মুহূর্ত সব চুপচাপ। আবির একদম বিবর্ণ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু তাও তিনি মুখের দাপটে সবকিছু উড়িয়ে দেবার চেষ্টা করছিল। কিন্তু আমাকে এই সমস্ত বলছেন কেন? আপনাকে এইসব কথা বলছি এই কারণে যে আমি এখন আইনের নয়, মিসেস বাগচির প্রতিনিধিত্ব করছি। ওর খাতিরে আপনাকে আমি পালাবার একটা সুযোগ দিচ্ছি। এই কাগজটায় সই করে দিন, আপনাকে তাহলে 24 ঘন্টা সময় দেওয়া হবে। আপনারা কিছুই প্রমাণ করতে পারবেন না, কিচ্ছু পারবেন না। পারবো না, ভুলে যাবেন না আমার নাম ডিটেকটিভ ছত্রপতি। দয়া করে জানালাটা দিয়ে বাইরে তাকান, দেখতে পাবেন দুজন লোক রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আপনি যেখানে যাবেন সেখানেই আপনাকে অনুসরণ করবার নির্দেশ ওদেরকে দেওয়া আছে। কি আবির, দেখতে পেয়েছেন তো? নিন, এবার সইটা করুন, এটাই তো আপনার একমাত্র সুযোগ। আপনি যে কথা রাখবেন তার কি মানে আছে? মানে এটা সত্যান্বেষী ছত্রপতির মুখের কথা। কি হলো,
আপনি সই করতে রাজি? আচ্ছা, ভালো ভালো। কপিল, দয়া করে জানলার খড়খড়িটা অর্ধেকটা তুলে দাও তো। এটাই হলো আবিরকে চলে যেতে দেওয়ার নির্দেশ। অস্ফুটভাবে নানা রকম উক্তি করতে করতে কাগজখানায় সই করে দিয়ে আবির দ্রুত বেগে বেরিয়ে গেল। ভিতর ডিম কোথাকার, আমি সবসময় এটাই ভেবেছি। ছত্রপতি, তুমি কিন্তু একটা অত্যন্ত অন্যায় ও বেআইনি কাজ করলে। একটা বিপজ্জনক খুনি আসামিকে তুমি ছেড়ে দিলে। কোনো রকম দয়া করে ওকে ছেড়ে আমি দিইনি। আমি কি জুরিদের সামনে দাঁড়িয়ে বলতাম আমি গোয়েন্দা ছত্রপতি, এটাই মনে করি? আমার ধারণাকে তো ওরা হেসেই উড়িয়ে দেবে। আর রাস্তায় কেউই দাঁড়িয়ে নেই, দুটো ভবঘুরে ছোঁড়াকে বাইরের রাস্তায় দেখতে পেয়ে ব্যাপারটাকে কাজে লাগালাম। খড়গড়িটাও নামিয়ে দাও। কপিল, না, এটা তোমাকে তুলতে বলার পেছনেও কোনো কারণ ছিল না। আবিরকে ফাঁদে ফেলার এটাই একমাত্র কৌশল ছিল। তবে হ্যাঁ, 24 ঘন্টা অপেক্ষা আমি নিশ্চয়ই করব। মরদ কা বাত হাতি কা দাঁত। মিস্টার বাগচি, একটা দিন একটু কষ্ট করুন। হাজতে নিজের স্ত্রীকে ঠকানোর জন্য এইটুকু ওর পাওনা ছিল। তাছাড়া লালবাজারের ওপর আমার অগাধ বিশ্বাস আছে। 24 ঘন্টা পরে খবর পেলেও আবিরকে ধরে ফেলতে ওদের কোনো অসুবিধাই হবে না। অতএব কপিল, তুমি কোনো চিন্তা করো না।